শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আবার ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, এটা পিকে দেশাইকরের বইয়ের 40 নম্বর ট্রান্সলেশন, অর্থাৎ এর আগে 1 থেকে 39টা পিকে দেশাইকরের বইয়ের ট্রান্সলেশন কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। ঠিক এর নিচে দেখো একটা ডেসক্রিপশন বক্স আছে, ওটা ভিজিট করো। ওখানে কিন্তু তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওগুলোর মধ্যে রয়েছে পিকে দেশাইকরের বইয়ের বহু প্রেসিস, বহু অনুবাদ এবং অন্য অনেক কারেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং সহ অন্যান্য গ্রামার, ট্রান্সলেশন ফর বিগিনার্স ইত্যাদি বহু ভিডিও। প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো। এছাড়াও দেখো এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওগুলোও তোমরা দেখে নিতে পারো। দেখো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। সবার আগে আমি যে কথাটা বলি তোমাদের, সেটা হচ্ছে ভিডিওটা পজ করে এই যে প্যারাগ্রাফটা, এটা ভালো করে পড়ে নাও। এটা ভালো করে না পড়লে কিন্তু এর ভেতরের অর্থ বোঝা যায় না, আর বিটুইন দ্য লাইন অর্থ না বুঝতে পারলে কিন্তু ট্রান্সলেশন করাটা বেশ কঠিন হয়ে যায়, অর্থাৎ অন্তর্নিহিত অর্থটা বুঝতে হয়। আশা করি তোমরা পড়ে নিয়েছো প্রথম বাক্য। প্রত্যেকবারের মতো আমরা প্রতিটা বাক্য ধরে ধরে ট্রান্সলেশন করবার চেষ্টা করব। দেখো প্রথম বাক্য কী বলছে। একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয়। বাক্যটাকে একবার পড়ে নিয়ে দেখো কি বলছে। এর মধ্যে সাবজেক্ট কোনটা? বলছে বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয়। এই যে বাংলাটা রয়েছে, এই বাংলার মধ্য থেকে আমরা বুঝতে পারছি এক ভিক্ষুক বালক বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করেছিল বর্ধমান স্টেশনে একবার, এইরকম একটা বাক্য, তাই না? তাহলে সাক্ষাৎ করা ইংরেজি কি? সাক্ষাৎ করা ইংরেজি হচ্ছে মিট, তার পাস্ট ফর্ম হচ্ছে মেট। আর ভিক্ষুক বালক ইংরাজি কি? ভিক্ষুক বালক ইংরাজি হচ্ছে বেগার, মানে ভিক্ষুক, বেগার বয় হচ্ছে ভিক্ষুক বালক। একবার ইংরেজি কি? একবার ইংরেজি হচ্ছে ওয়ান্স। সাক্ষাৎ করা ইংরেজি তো বলেই দিলাম, মেটের সঙ্গে উইথটা সাধারণত বসে না, ঠিক আছে, অন্যরকম মানে হয়ে যায়, শুধু মেট বসালেই হবে। আর কোথায় দেখা হয়েছিল? বর্ধমান স্টেশনে। তাহলে এইবারে আমরা সাবজেক্ট ধরে ধরে একটু একটু করে এগোই। তোমরাও ভিডিওটা পজ করে সেন্টেন্সটা মনে মনে কনস্ট্রাক্ট করো, আশা করি করে নিয়েছো। এবার মেলাও। দেখো প্রথম কি বলছে, ওয়ান্স। ওয়ান্স মানে একদা, একদা মানে একবার। একবার কি হয়েছে? একটা ভিক্ষুক বালক সাক্ষাৎ করেছে বিদ্যাসাগরের সঙ্গে, এইরকমভাবে করতে হবে। তাহলে এ বেগার বয় মানে একজন ভিক্ষুক বালক, সাক্ষাৎ করা ইংরেজি মিট, তার পাস্ট ফর্ম হচ্ছে মেট। কার সঙ্গে সাক্ষাৎ করেছে? বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে। এই যে মহাশয় রয়েছে, এর জন্য আমি একটা স্যার আনবো, না আনলেও হয়। দেখো মেট স্যার বিদ্যাসাগর, এইখানে শুধু বিদ্যাসাগর করলেও কিন্তু হয়, তোমাদের যা খুশি করো, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তাহলে এইটুকু কিন্তু হয়ে গেল। বিদ্যাসাগরের সহিত, এই সহিতের জন্য আলাদা করে উইথ আনবার দরকার হয় না। উইথ আনলে একটু অন্যরকম মানে হয়ে যায়, মেট উইথ মানলে অন্যরকম হয়ে যায় মানে সাধারণত। কোনো কোনো ক্ষেত্রে যদিও বিভিন্ন নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের সঙ্গে বোঝাতে উইথ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু রিপোর্টিংয়ের ইংরাজি আর ট্রান্সলেশনের ইংরাজি কিন্তু একরকম হয় না। রিপোর্টিংয়ে কিছু কিছু ইংরাজি আমরা ব্যবহার করে দিতে পারি, যার মধ্যে কিছু গ্রামার হয়তো মানে না মানলেও হয়। তো আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। ওয়ান্স এ বেগার মেট স্যার বিদ্যাসাগর, তাহলে একদা এক সময় মানে একবার একজন ভিখারি বালক মানে ভিক্ষুক বালক বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল। কোথায় সাক্ষাৎ করেছিল? স্টেশনে, বর্ধমান স্টেশনে। দেখো অ্যাট বার্ডওয়ান স্টেশন। ইংরেজরা বর্ধমানকে বলতো বার্ডওয়ান, ঠিক আছে। ইংরেজদের অনেক বিশেষ বিশেষ উচ্চারণ আছে, বহরমপুরকে বেরহামপুর, কলকাতাকে ক্যালকাটা ইত্যাদি। তো সেই রকম বার্ডওয়ান স্টেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সটা কেমন, খুব একটা কঠিন নয়। পরের বাক্য, বালকটি তাহার নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন, মনে করো আমি তোমাকে 4টি পয়সা দিব। দেখো ভিক্ষুক বালক বিদ্যাসাগরের কাছে পয়সা চেয়েছে, ঠিক আছে। বিদ্যাসাগর তাকে বলছে যে মনে করো, সে চেয়েছে একটি পয়সা, বিদ্যাসাগর বলছে আমি 4টি পয়সা তোমায় দেবো, তুমি মনে করো যে আমি তোমায় 4টি পয়সা দেবো। তাহলে দেখো এটাকে কীভাবে করা যায়। বালকটি তাহার নিকট, তাহার নিকট মানে কার নিকট? বিদ্যাসাগরের নিকট। একটি পয়সা চাহিলে তিনি বলিলেন, এইটুকু আগে আমরা একটু ভেবে নিই। বালকটি তাহার নিকট একটি পয়সা চাহিলে মানে যখন বালকটি বিদ্যাসাগরের কাছে একটি পয়সা চাইল তখন
তিনি বললেন, তিনি মানে বিদ্যাসাগর বললেন, বোঝা গেল? বালকটি বিদ্যাসাগরের কাছে মানে তাহার কাছে পয়সা চাহিলে মানে যখন বালকটি তাহার কাছে পয়সা চাহিল তখন তিনি বলিলেন, এটুকু হয়ে গেল। এইভাবে করতে হবে। পরেরটা হচ্ছে মনে করো ইংরাজি সাপোজ আমি তোমাকে 4টি পয়সা দিব। আমি মানে বিদ্যাসাগর মহাশয় বলছেন 4টি পয়সা দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে পয়সা ইংরেজি হচ্ছে, অনেকে পয়সা করতে পারে, পয়সা ইংরেজি পাইস PICEও করা যায়, যার যেমন ইচ্ছা করতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা প্রথমটুকু আগে করে নিই। বালকটি তাহার নিকট 1 পয়সা চাহিলে মানে যখন বালকটি তাহার নিকট 1 পয়সা চাহিল, এইভাবে করতে হবে। হোয়েন যখন, দি বয় বেগড হিম ফর এ পাইস। হোয়েন যখন, এই যে চাহিলে রয়েছে এর জন্য আমরা যখন চাহিল হোয়েন আনলাম। দি বয় বালকটি বেগড হিম, এই হিম মানে বিদ্যাসাগর, বেগড দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটু কথা বলে দেওয়া দরকার, আগের বাক্যও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সেই ছিল। দেখো, দি বয় বেগড, ছেলেটি ভিক্ষা করলো, হিম মানে বিদ্যাসাগরের কাছে, ফর জন্য, এ পাইসি, ঠিক আছে? তো এর মানে দাঁড়াচ্ছে যখন ছেলেটি বিদ্যাসাগরের কাছে 1 পয়সা চাইল, ঠিক আছে? হোয়েন দ্য বয় বেগড হিম ফর এ পাইস, যখন ছেলেটি বিদ্যাসাগরের কাছে 1 পয়সা চাইল। এখানে এই বেগড হিম ফর এ পাইস এর ব্যবহারটা এইরকম, ঠিক আছে? বেগড কার কাছে চাইছে সেটা আগে হয়ে যায়, তারপরে কী চাইছে সেটা ফর দিয়ে হয়, এরকমভাবে এর ব্যবহারটা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, ঠিক আছে? এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটুকু হচ্ছে পয়সা চাহিলে। এইবারে বিদ্যাসাগর কি উত্তর দিচ্ছে বা তিনি কি উত্তর দিচ্ছে, তিনি মানে বিদ্যাসাগর, দেখো হি সেইড, তিনি বললেন এই যে তিনি বলিলেন, ঠিক আছে? সেটুকু হয়ে গেল। এইবারে দেখো কোটেশনের মধ্যে কি বলছে, মনে করো আমি তোমাকে 4টি পয়সা দেবো। মনে করো ইংরেজি কী হবে? মনে করো ইংরেজি একটু আগে আমি বললাম, এটা হবে সাপোজ। তাহলে দেখো ইংরেজিটা কেমন হচ্ছে, সাপোজ মনে করো আমি তোমাকে 4টি পয়সা দিব, ঠিক আছে? এই ইংরেজিটা কিভাবে হচ্ছে দেখো, আর অল্টারনেটিভ কী হবে সেটাও বলে দিচ্ছি। দেখো, আই গিভ ইউ 4 পাইস, এই সেন্টেন্সটাকে আই শ্যাল গিভ ইউ 4 পাইসও করতে পারো, যেহেতু বলছে আমি দিব। কিন্তু এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম, তার একটা কারণ আছে। মনে করো আমি তোমাকে 4টি পয়সা দিচ্ছি বা দিই, এইরকম একটা সেন্স কাজ করছে। আমি আবারও বলছি, তোমার যদি মনে হয় এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করবে তো অবশ্যই করতে পারো, সাপোজ আই শ্যাল গিভ ইউ 4 পাইস, ঠিক আছে? এটাও তুমি করতে পারো। তবে এই যে সাপোজ ব্যবহার করা হয়েছে, এরপরে আমি একটা ইনডিফিনিট টেন্স দিলাম। মনে করো আমি তোমায় 4 পয়সা দিচ্ছি, এইরকম মনে হচ্ছে, ঠিক আছে? দিচ্ছি মানে যে আই অ্যাম গিভিং হবে তা নয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এটা। মনে করো আমি তোমায় দিচ্ছি, তাহলে আই গিভ ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে 4 পাইস, 4 পয়সা আমি তোমায় দিচ্ছি। মনে করো আমি তোমায় 4 পয়সা দিচ্ছি। এই যে যেহেতু এটা বালকটি বলছে আমাকে 1 পয়সা দাও, সে বলছে মনে করো আমি 4 পয়সা দিব মানে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যেহেতু নিকট ভবিষ্যতে রয়েছে তাই আমি এটা এইরকমভাবে করলাম। আবারও বলছি, তোমাদের মনে হলে তোমরা আই শ্যাল গিভ ইউ 4 পাইসও করতে পারো, অসুবিধা কিছু নেই, তবে এটা করলে বোধহয় বেশি ভালো হবে। নেক্সট, তামাশা করিবেন না মহাশয়। দেখো এর জন্যে না এটা হিন্টস দেওয়া রয়েছে, তামাশা করিবেন না মহাশয়, আমি তাই লিখে দিচ্ছি এবং সেটা ভালোই বেশি ইংরেজি। দেখো কি বলছে, এই মহাশয়ের জন্য আমি শুধু একটা স্যার আনলাম, প্লিজ ডোন্ট মেক এ ফান অফ মি, মানে আমার সঙ্গে তামাশা করবেন, এটা দেখো হিন্টসে দেওয়াই আছে। তো মহাশয়ের জন্য আমি এখানে একটা স্যার আনলাম। তারপরে কি বলছে, প্লিজ ডোন্ট মেক এ ফান, প্লিজ মানে অনুগ্রহ করে, ডোন্ট মেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ডোন্ট মেক ফান মানে মজা করবেন না, অফ মি মানে আমার সঙ্গে মজা করবেন না, মানে আমাকে নিয়ে মজা করবেন না, ঠিক আছে? তারপরের বাক্য কি বলছে দেখো, আমি তামাশা করিতেছি না, আচ্ছা আমি তোমাকে 4টি পয়সা দিলে তুমি কি করিবে? দেখো এর ইংরেজিটা কী হবে, আমি তামাশা করিতেছি না, এটা কে বলছেন? বিদ্যাসাগর মহাশয় বলছেন। এই যে তামাশা করিতেছি না এর ইংরেজি অনেক রকমভাবে করা যায়, যেটা রয়েছে ওখানে আই ডোন্ট মেক ফান অফ ইউ, এভাবে করা যেতে পারে, বা অন্য কিছুও করা যেতে পারে। তারপরে দেখো বলছে কি, আচ্ছা আমি তোমাকে 4টি পয়সা দিলে তুমি কি করিবে? আচ্ছা প্রথমটুকু আমরা তাহলে করে নিই, আমি তামাশা করিতেছি না, এটা কী হবে তাহলে? ওই রকমভাবে যদি আমরা করি তাহলে হবে আই ডোন্ট মেক ফান অফ ইউ। আমি একটু অন্যরকমভাবে করছি, দেখো দিস ইজ নো জোক, তোমাদের এরকমও করতে ইচ্ছে করতে পারে, দিস ইজ নট এ জোক, দিস ইজ নো জোক, এটাও হবে, অসুবিধা নেই। তাহলে হলো
আমি তামাশা করছি না, জোক মানে এখানে মজা করা, তামাশা করা ইত্যাদি। তারপরে কি বলছে দেখো, আচ্ছা আমি তোমাকে 4টি পয়সা দিলে তুমি কি করিবে, একটু ভাবো কি বলছে দেখো। আচ্ছা আমি তোমাকে 4টি পয়সা দিলে, মানে যদি আমি তোমাকে 4টে পয়সা দিই তাহলে তুমি কি করবে, এইটা কিন্তু যদি আমি তোমাকে 4টি পয়সা দিই। এইখানে দেখো যদি আমি তোমাকে 4টি পয়সা দিই, এখানে এই যে দেওয়াটাকে একটু বেশি করে গুরুত্ব দেব, আমি এমফাসাইজ করব, সেই জন্য কি লিখতে চাইছি দেখো, ইফ আই ডু গিভ, ইফ আই ডু গিভ। এখানে না অনেকের ভুল হয়, এই যে ইফ কন্ডিশনালের সঙ্গে অনেকে ইফ আই শ্যাল গিভ ইউ করে দেয়। এটা কিন্তু ইফের সঙ্গে সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করি তখন পাস্ট ইনডেফিনিট হয়ে যায়, সেটা অনুরূপ পরিবর্তন হয়। তাহলে ইফ আই ডু গিভ, এই গিভের উপরে আমরা একটা এমফাসাইজ করছি। ইফ আই গিভও করতে পারতাম, তোমাদের মনে হলে তাও করতে পারো, অসুবিধা নেই। ইফ আই ডু গিভ মানে হচ্ছে গিভকে, মানে এই দেওয়াটাকে জোর দেওয়া হচ্ছে। যদি আমি তোমাকে দিই, এটুকুর মানে কি হলো, যদি আমি তোমাকে দিই। ওকে, আবারও বলছি, ইফ আই গিভ ইউও করা যাবে, ঠিক আছে। আই ডু গিভ মানে হচ্ছে আমি তোমাকে যদি দিই, দেওয়াটাকে জোর করা হচ্ছে। আচ্ছা কী দিই, 4 পয়সা, তাহলে 4 পাইস। ওকে, ইফ আই ডু গিভ ইউ 4 পাই, যদি আমি তোমাকে 4 পয়সা দিই, কমা দিয়ে বলছে এবার তুমি কি করিবে, তুমি কি করবে জিজ্ঞাসা করা হচ্ছে। হোয়াট উইল ইউ ডু, হোয়াট মানে কি, উইল ইউ ডু। যদি মনে করো যে ইউ উইল ডু রয়েছে, ঠিক আছে, ইউ উইল ডু তার মানে তুমি করবে। যখনই এটাকে প্রশ্ন করা হয় তখন ওই অক্সিলারিকে সামনে টেনে আনা হয়। তাহলে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। এরকম অনেকবার আগের ভিডিওতেও আমি বলেছি, যখনই এরকম প্রশ্ন করা হয় তখন বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারিকে সামনে টেনে নেওয়া হয়। অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিড ইত্যাদি আনতে হয়। এটা তোমরা অনেকেই জানো, নতুন করে বলবার কিছু নেই। তাহলে যদি এরকম উইলটা এখানে না থেকে এইখানে থাকতো, ধরো এই ইউ উইল ডু মানে তুমি করবে, এই উইলটাকে টেনে যখন এখানে নিয়ে যাচ্ছি তখন তুমি কি করবে, মানে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে প্রশ্ন করা হচ্ছে। বোঝা গেল। এইখানে আরেকটা কথা বলে দেওয়া দরকার, অনেকের মনে হতে পারে না, এটাও হয়, ভালোই হয়। হোয়াট উড ইউ ডু, তুমি এখানে উডের ব্যবহারও করতে পারো। আরেকটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে হোয়াট, আচ্ছা না এটা ঠিক আছে, ইউ এর সাথে উইলটাই বসে, ঠিক আছে। তাহলে হোয়াট উইল ইউ ডু বা হোয়াট উড ইউ ডু, দুটোর যে কোনো তো একটা তোমরা করতে পারো। পরের বাক্য দেখো কী বলছে, 2 পয়সার খাবার কিনিব আর বাকি 2 পয়সা মাকে দিব। এই কথাটা আমাদের যে বাংলা প্যারাগ্রাফটা পেয়েছি তাতে এইরকমভাবেই আছে। সেটাতে এখানে কিন্তু বলা নেই যে বালকটি বলিল, কিন্তু আমরা নিয়ে আসতে পারি যে বালকটি বলিল, এটা কিন্তু আমরা আনতে পারি সেন্স অনুযায়ী। এই জন্যই বলেছি আমাদের ভাবার্থটা বুঝে নিতে হবে ট্রান্সলেশনের। তাহলে কি বলছে দেখো, বালকটি কি বলল, 2 পয়সার খাবার কিনিব, 2 পয়সা খরচা করে খাবার কিনবো, ব্যাপারটা কিন্তু এইরকম। আর বাকি 2 পয়সা মাকে দিব, বাকি মানে রিমেইনিং 2 পয়সা মাকে দিব হচ্ছে গিভ। এরপরে দেখো, তাহলে বালকটি বললো ইংরেজি কী হবে, দ্য বয় সেইড। এটুকু আমি নতুন করে আনলাম, এর মধ্যে ছিল না। এইবারে মূল অংশটা আরেকবার তোমরা একটু ভেবে নিও, ভিডিও পজ করে ভাবো। 2 পয়সার খাবার কিনিব, আমি এটা কি বলতে চাইছি, 2 পয়সা খরচা করব খাবার কিনিবার জন্য, ঠিক আছে। তাহলে এটুকুই ভাবো, ছোটো ছোটো করে আমরা একটু একটু করে এগোই। 2 পয়সা খরচা করব, স্পেন্ড মানে খরচা করা, ফর বাইং এরকমভাবে দেখো। তাহলে আই উইল স্পেন্ড, দেখো আই শ্যাল স্পেন্ডও করা যেত, উইল কেন করা হলো, এখানে জোর দেওয়া হচ্ছে যে আমি কিনবই। ভিখারি বালকটি বলছে যে যদি এরকম দাও তাহলে আমি এটা করবই, তার কারণ তার মধ্যে বাধ্যতা আছে, তাকে এটা করতে হবে। সে খাবে কি, সে তো ভিক্ষা করে খায়, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তাহলে আই উইল স্পেন্ড, আমি খরচা করব, কত খরচা করব, 2 পাইস, 2 পয়সা খরচা করব। কী জন্যে খরচা করব, ফর বাইং কেনার জন্য। কি কেনার জন্য, সামথিং কিছু, টু ইট খেতে। বোঝা গেল। তাহলে দেখো আরেকবার দেখে নাও, আই উইল স্পেন্ড আমি খরচা করব, 2 পাইস 2 পয়সা, ফর জন্য, বাইং সামথিং কিছু কেনার জন্য, টু ইট মানে কিছু খেতে কেনার জন্য, অর্থাৎ কিছু খাবার জন্যে 2 পয়সা খরচা করব, অর্থাৎ 2 পয়সার খাবার কিনবো। বাংলায় রয়েছে 2 পয়সার খাবার কিনবো, সেটাকে ইংরেজিতে যখন আমরা করব তখন দেখো এত বড় করে করতে হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে। আর বাকি 2 পয়সা মাকে দিব, এই যে আর বাকি 2 পয়সা, এই আরের জন্য আমরা অ্যান্ড আনবো। আচ্ছা মাকে দিব ইংরেজি কী হবে, গিভ হবে। 2 পয়সা মাকে দিব, দেখো ইংরেজিটা কীরকম হচ্ছে, অ্যান্ড গিভ এবং দিব, কি দিব, বাকি 2 পয়সা, দ্য আদার 2 পাইস, সরি
দ্য আদার টু পাইস, এখানে রিমেইনিংটা ব্যবহার করলাম না, করা যেতে পারতো। দ্য আদার টু পাইস, ঠিক আছে, বাকি 2 পয়সা। এখানে রিমেইনিং 2 পাইসও তোমরা করতে পারো, পরে আবার আসছি রিমেইনিং ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে দ্য আদার 2 পাইস, বাকি 2 পয়সা মানে অন্য 2 পয়সা, এই বাকি 2 পয়সা মানে অন্য 2 পয়সা। সবসময় যে একদম আক্ষরিক অর্থে করতে হবে এমন না, তবে তোমরা এখানে রিমেইনিং 2 পাইসও করতে পারো, তাতে কিন্তু অসুবিধা নেই। আচ্ছা, কাকে দিব? মাকে দিব। তাহলে টু মাই মাদার, ঠিক আছে। গিভ যখন প্রথমেই ব্যবহার করে এই অবজেক্টকে নিয়ে নিচ্ছি, তখন হবে টু মাদার, টুটা আনতে হবে, টু মাই মাদার, আমার মাকে দিব। বোঝা গেল? এ পর্যন্ত হয়ে গেল। পরের বাক্য দেখো, আর যদি 2 আনা দিই, এটা কে বলছেন? বিদ্যাসাগর বলছেন। যা আর যদি 2 আনা দিই, তাহলে বিদ্যাসাগর এতক্ষণ ধরে এগুলো বললেন, তারপরে উত্তরও তিনি পেলেন, তারপরে আবার তিনি বলছেন, মানে পুনরায় বলছেন, মানে আবার তখন আবার বললেন এরকমভাবে। তখন বললেন যে আর যদি 2 আনা দিই, এবার কিন্তু পয়সা না আনাতে চলে গেছে। দেখো, বিদ্যাসাগর দেন সেইড, বিদ্যাসাগর তখন বললেন, এটা কিন্তু এর মধ্যে নেই, আমি জোর করে আনলাম। বিদ্যাসাগর তখন বললেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কথা, এই যে আনলাম বিদ্যাসাগর দেন সেইড, এটা যে করলাম, এর জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এটা করা যেতেই পারে, তোমাদের কোনো চিন্তা নেই। তবে কারোর যদি খুব ভয় করে এটা করবে না, তবে এটা করলে খারাপ হবে না, বরং ভালো হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বিদ্যাসাগর দেন সেইড, বিদ্যাসাগর তখন বললেন, আর যদি 2 আনা দিই, আবার ইফ দিয়ে করতে হবে। এই যে আর রয়েছে, এই আরের জন্য আমরা একটা অ্যান্ড আনলাম, অ্যান্ড ইফ আই গিভ ইউ, যদি আমি দিই, ইফ আই গিভ ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে। ইফ আই গিভ ইউ, যদি আমি দিই, টু আনাস, টু আনাস, দেখো 2 পাইসে কোনো এস যুক্ত হচ্ছিল না, হয়ও না, কিন্তু যখন আনা ব্যবহার করলাম তখন 2 আনাস এস যুক্ত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু বাংলা ভাষার এই যে আনাটা, এই আনাটা হচ্ছে বাংলারই শব্দ, সেই শব্দটাকেই ইংরেজিতেও বসানো হলো, এবং ইংরেজিতে এরকম শব্দ খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। পয়সাটা নয় পাইস খুঁজে পাওয়া গেল, পাইসে হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এই আনাকে ওই রকমভাবে স্পেসিফাই করা যায় না ইংরেজিতে, তাই এটা আনাই ব্যবহার করা হলো, ঠিক আছে। তাহলে অ্যান্ড ইফ আই গিভ ইউ 2 আনাস, যদি আমি 2 আনা দিই, দেখো এইখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন করা হয়েছে। কেন করা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন করা হয়েছে, তার কারণ এটা নিশ্চয়ই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা জিজ্ঞাসা ভাব রয়েছে। দেখো, এই জন্যই বললাম অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে, সেটা বুঝেই এখানে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন হবে যে এখানে যদি আমরা ফুল স্টপ দিই তাহলে কি ভুল হবে? হ্যাঁ, একটু তো ভুল হওয়ারই মতো কথা, তবে কারোর যদি মনে হয় যে না আমি যা আছে তাই দেবো, সে রাখতে পারে, তবে জিজ্ঞাসা চিহ্ন দিলে বেশি ভালো হবে। নেক্সট দেখো কি বলছে, এই কথায় আর একটা কথা বলার, সেটা হচ্ছে কি, এই রকম পরিবর্তন কিন্তু ট্রান্সলেশনে করাই যায়। তোমরা অনেকে কমেন্ট করে প্রশ্ন করো, যা আছে আমরা ট্রান্সলেশনে পরিবর্তন করে দিলাম, স্যার এটা কি করা যায়? হ্যাঁ, করা যায়, কেন করা যাবে না। অন্তর্নিহিত অর্থ প্রকাশ করবার জন্য যখনই আমরা কোনো ট্রান্সলেশন করব, তখন আমরা আমাদের মতো যা বুঝেছি সেটাকে পরিবর্তন করতেই পারি। হ্যাঁ, তবে সেটা প্রাসঙ্গিক হওয়ার দরকার আছে, বোঝার দরকার আছে ঠিক করছে কি না, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা চিহ্নটা দিলে কোনো ভুল নেই, বরং বেশি ভালো হবে। নেক্সট দেখো কী বলছে, এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে বিদ্যাসাগর তাহার হাত ধরিয়া বলিলেন, বল না, বলো না, বল না অথবা বলো না, যা হোক কিছু একটা হবে। এই বলনার জন্য আমাদের হিন্টস দেওয়া আছে, সেটা আমরা ব্যবহার করব। তাহলে এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে, এই কথায় মানে এই কথা শুনে বালকটি চলে যেতে উদ্যত হলো, মানে বালকটি ওয়াজ অ্যাবাউট টু গো বা লিভ, যা খুশি ব্যবহার করতে পারো। বিদ্যাসাগর হাত ধরিয়া মানে হোল্ডিং হ্যান্ড, বল না, বলনার জন্যে বা বলনার জন্য ওখানে দেওয়া রয়েছে টেল মি প্লিজ, তাহলে সেটা আমরা ব্যবহার করব। দেখো, তাহলে প্রথম আমরা একটু করে নিই, এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে, মানে এই কথা শুনিয়া বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে, শুনিয়ার জন্য আমরা অন হিয়ারিং করতে পারি। আচ্ছা, চলিয়া উদ্যত হইলে মানে যখন এই কথা শুনে চলে যেতে উদ্যত হলো, এরকমভাবে আমরা সেন্টেন্সটা করবো। দেখো, যখন আনবো একটা, হোয়েন দ্য বয় অন হিয়ারিং দিজ মানে হচ্ছে এই কথায় বা এই কথা শুনিয়া, এই কথায় মানে এই কথা শুনিয়া, এই কথায় মানে কথার আঘাতে তো নয়, এই কথা শুনে। তাহলে দেখো, হোয়েন দ্য বয়, এই যে যখন বালকটি ওই কথা শুনিয়া চলে যাইতে উদ্যত হইল, মানে উদ্যত হইলে, এখানে একটা যখন আনলাম আমরা। হোয়েন দ্য বয় অন হিয়ারিং দিস, যখন বালকটি এটা শুনে, ঠিক আছে, কমা দিয়ে এটা জুড়ে দিলাম। এটাকে এভাবেও করা যেতে পারে, অন হিয়ারিং দিস প্রথমে দিয়ে কমা, হোয়েন দ্য বয়, ঠিক আছে, ওয়াজ অ্যাবাউট টু গো, এই গোর জায়গায় লিভও তোমরা করতে পারো। তাহলে ওয়াজ অ্যাবাউট টু গো মানে যেতে উদ্যত হলো, ঠিক আছে। ওয়াজ অ্যাবাউট টু গো মানে যেতে যখন উদ্যত হলো, অর্থাৎ এটা শুনে বালকটি যখন যেতে উদ্যত হলো,
তখন বিদ্যাসাগর কী করলো দেখো আবার, হইলে বিদ্যাসাগর তাহার হাত ধরিয়া বলিলেন, বলো না। এই সেন্টেন্সটা কীভাবে হবে দেখো, বিদ্যাসাগর সেইড, বিদ্যাসাগর বলিলেন, কি বলিলেন, কমা কোটেশনের মধ্যে এই দেখো বিদ্যাসাগর বলিলেন হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত ধরে, এই যে হাত ধরে ইংরেজিটা আছে তার জন্য হোল্ডিং হিজ হ্যান্ড, কমা কোটেশনের মধ্যে টেল মি প্লিজ, এটা দেখো পয়েন্টের মধ্যে হিন্টসের মধ্যে দেওয়া আছে, টেল মি প্লিজ, বলো না। পরের বাক্য দেখো কী বলছে, অশ্রুপূর্ণ লোচনে বালক উত্তর করিল, 4 পয়সা চাউল কিনিব আর বাকি 4 পয়সা মার জন্য রাখিব। এই গল্পটা তোমরা অনেকে জানো। এখানে আমি শুধু একটা কথা বলি, যখন বিদ্যাসাগর উত্তর তার যে চাহিদা 1 পয়সা থেকে বাড়িয়ে 2 পয়সা 4 পয়সা বা আনাতে গেল, তখন বালকের চোখে অশ্রু এলো। কেন? কারণ তার যে প্রত্যাশা ছিল তার চাইতে বেশি সে পাচ্ছে, তার এটা প্রত্যাশার বাইরে, এটা আনন্দের অশ্রু বা এই ধরনের কিছু আনন্দ দুঃখপূর্ণ অশ্রু, তোমরা আরও অনেক কিছু ভাবতেই পারো। যাই হোক, এই ধরনের জিনিসগুলো আমি যখন পড়ি বা শুনি বা করি তখন আমি একটু ইমোশনাল হয়ে যাই। কারণ ভারতবর্ষের এরকম বহু 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 মানুষ আছে যাদের আজও ঠিকমতো কি বলবো, অন্যের সংস্থান হয় না। কেন হবে? এতদিন স্বাধীন হয়ে গেছে দেশ, এখনও কেন হবে? এই প্রশ্ন আমি বারবার করি। যাই হোক, অশ্রুপূর্ণ লোচনে বালক উত্তর করিল, 4 পয়সার চাউল কিনিব আর বাকি 4 পয়সা মার জন্য রাখিব। ঠিক আছে, তাহলে দেখো অশ্রুপূর্ণ লোচনে এটা আমাদের হিন্টস দেওয়া রয়েছে। কি হিন্টস দেওয়া রয়েছে দেখো, এটা উইথ আইজ ফুল অফ টিয়ার্স, উইথ আইজ ফুল অফ টিয়ার্স, এই যে অশ্রুপূর্ণ লোচনে, এটা হিন্টস দেওয়া রয়েছে। উইথ আইজ মানে হচ্ছে তার চোখ, ফুল অফ টিয়ার্স মানে এই উইথ আইজ মানে নিয়ে, অশ্রুপূর্ণ লোচনে মানে হচ্ছে অশ্রুপূর্ণ লোচন নিয়ে, উইথ মানে হচ্ছে নিয়ে, আইজ ফুল অফ টিয়ার্স মানে হচ্ছে অশ্রুপূর্ণ নয়ন নিয়ে, অর্থাৎ অশ্রুপূর্ণ লোচনে। ঠিক আছে, কে বলল? বালকটি বলল। বালক উত্তর করিল, দি বয় রিপ্লাইড, এই যে বালক উত্তর করিল, দি বয় রিপ্লাইড, দি বয় দি লাগবে তার কারণ বয় নির্দিষ্ট হচ্ছে। উত্তর করে কি বলছে? 4 পয়সা চাউল কিনিব, 4 পয়সার চাউল। ঠিক আছে, দেখো আই উইল বাই রাইস, আবার দেখো উইল ব্যবহার করেছি, তোমাদের মনে হলে শ্যাল ব্যবহার করতে পারো। কেন উইল ব্যবহার করেছি সেটা আগেই ব্যাখ্যা করেছি। তাহলে আই উইল বাই রাইস, আমি চাল কিনবো, ঠিক আছে, ফর 4 পাইস, 4 পয়সার চাল কিনবো। ওকে, এই সেন্টেন্সটাকে আগের মতো করেও করা যেত, আই উইল স্পেন্ড 4 পাইস ফর বাইং রাইস, এভাবেও করা যেত। তো ওই রকমভাবে একটা করেছি, তো সেই জন্য এইরকমভাবে আর একটু অন্য রকমভাবে আরেকটা করলাম। ঠিক আছে, চেষ্টা করি একই রকম বারবার যাতে না করা যায়, যখন চেষ্টা করে পারি না তখন একই রকম করতে হয়। যাই হোক, দেখো আই উইল বাই রাইস ফর 4 পাইস, আমি 4 পয়সার চাউল কিনবো। তারপরে দেখো কী বলছে, অ্যান্ড কিপ, এবং রাখবো। দেখো এইখানে উইলটা কিন্তু এই কিপের আগেও আছে, ধরে নাও। অ্যান্ড কিপ, কিপ রাখবো, কী রাখবো? 4 পয়সা রাখবো, মায়ের জন্য রাখবো। তাহলে কী হবে দেখো, কিপ দ্য রিমেইনিং 4 পয়সা। এইখানে দেখো আগের বার বলছিলাম না রিমেইনিংটা এইখানে ব্যবহার করেছি, ওখানে আদার ব্যবহার করেছি। দ্য রিমেইনিং মানে বাকি, 4 পাইস মানে 4 পয়সা, বাকি 4 পয়সা রাখবো। কার জন্যে রাখবো? ফর মাই মাদার, আমার মায়ের জন্য রাখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানটাতে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিওর একটি নোটিফিকেশনও তোমরা মিস না করো। আর একটা কথা বারবার বলি, আমিও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছুই শিখি। এই ট্রান্সলেশন যদি আরও ডেভেলপ করা যায়, কোনো জায়গায় যদি তোমার মনে হয় ভুল হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও, যেটা জাস্টিফাইড কমেন্ট হবে, বা যদি ভুল হয়ে থাকে আমি যদি পরেও বুঝতে পারি, আমি কিন্তু কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশন বক্সে লিখে দিই। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করব। তো আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো। ভালো থেকো, পরের ভিডিও দেখা হবে।